অর্থশাস্ত্র বলে সবচেয়ে উত্তম সঞ্চয় হলো বিনিয়োগ, আর অর্থের প্রবাহই অর্থনীতির প্রাণ। বিনিয়োগের জন্য বেসরকারি নানা খাত যেমন আছে, তেমনি আছে পুঁজিবাজার এবং সঞ্চয়ের নানা স্কিম। আগের বাজেট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের রাজস্ব আদায় অপর্যাপ্ত, যে কারণে ভ্যাট বেড়েছে। পাশাপাশি সঞ্চয়পত্রে মুনাফা বাড়িয়ে বাজেট ঘাটতি কমাতে চায় সরকার। বিনিয়োগকারীদের জন্য এই নতুন সঞ্চয়পত্র স্কিমে কি থাকছে তা নিয়ে দেখব এবং আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব শেয়ার বাজারে বিনিয়োগ এবং লেনদেন নিয়েও। সাথে থাকছে বন্দর ও হাটের খবরও। সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজিম শাফিন। সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার বুধবারে। চলতি মাস থেকেই বাড়তি সুদহার কার্যকর হতে যাচ্ছে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে এই নতুন সঞ্চয়পত্রের সুদহার কার্যকর হয়ে যাবে। ধরন অনুযায়ী এ হার বাড়ছে ১২.25% থেকে ১২.55% পর্যন্ত, অর্থাৎ ১২.৫% সুদহার পাওয়া যাচ্ছে বেশিরভাগ স্কিমে। নতুন সুদের হার জুন পর্যন্ত কার্যকর হবে, এরপরে আবার নতুন করে নির্ধারণ করবে সঞ্চয় অধিদপ্তর। আমরা যেটি দেখেছি যে বুধবারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন ছিল সেখানে এই তথ্যাদি পাওয়া গেছে। তবে আমরা একটু আগের যে সুদহার ছিল সঞ্চয়পত্র সেটি প্রথমে দেখে নিতে চাই। দেখছি যে মুনাফা ভিত্তিক বিভিন্ন মেয়াদে ৩ বছর পর্যন্ত অথবা ৩ মাস অন্তর যে সুদহার ছিল সেটি ১১% পর্যন্ত ছিল। ডাকঘর সঞ্চয়ে 3 বছর অর্থাৎ পূর্ণ মেয়াদে ছিল ১২.25%। এছাড়া পারিবারিক পেনশনার এবং বাংলাদেশ সঞ্চয়পত্র, এ সকল সঞ্চয়পত্রে ১২% কম সুদহার পাওয়া যেত। এবারে আমরা একটু যদি ফিরে আসি, আমরা একটু তুলনা করতে যাই যে ব্যাংক আমানতে যেই সুদহার ছিল, ব্যাংক আমানতের যেই সুদহারগুলো বলা হচ্ছে যে ব্যাংক আমানতে আমরা দেখেছি এর আগে সুদহার সঞ্চয়পত্রের সুদহারের চেয়ে অনেকটা কম থাকতো, কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে নানান কারণে ব্যাংক আমানতে সুদহার সঞ্চয়পত্রের সুদহারের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গিয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কাছাকাছি অবস্থান করছে। এই যে দূরত্বটা, এটাই কমানোর জন্য এটি একটি প্রয়াস বলছেন অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানাচ্ছেন যে ব্যাংক আমানতের সাথে সঞ্চয়পত্রের সুদহারের যেই পার্থক্য সেটিও কমিয়ে আনা হবে এর মাধ্যমে। আমরা তো দেখছি যে সরকারি অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন মেয়াদে সুদহার, সেখানে আমরা দেখছি যে ১১% পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোতে ১২% বা ১৩% পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদহার পাওয়া যাচ্ছিল, যার ফলে সঞ্চয়পত্রে মানুষ কেন বিনিয়োগ করবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তবে সেই জায়গাটিতেই কাজ করা হয়েছে এবং সেখানেই সঞ্চয়পত্রের সুদহার বাড়ানো হয়েছে। আমরা এবারে যেই নতুন প্রজ্ঞাপনের সুদহার সেটি দেখে নিচ্ছি, যেখানে সবচেয়ে বেশি সুদহার রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের। তারা পেনশনার যেই সঞ্চয়পত্র রয়েছে, পেনশনার সঞ্চয়পত্রে ১২.55%, অর্থাৎ সর্বোচ্চ সুদহার পাওয়া যাচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে। এরপরে আমরা যদি দেখি যে সবচেয়ে জনপ্রিয় যেই সঞ্চয়পত্রটি রয়েছে বাংলাদেশে, পারিবারিক সঞ্চয়পত্র। পারিবারিক সঞ্চয়পত্রেও 12.5% সুদহার রয়েছে 7.5 লাখ টাকা পর্যন্ত, এবং 7.5 লাখ টাকার বেশি হলে সেখানে 12.37% পর্যন্ত সুদহার রয়েছে। এছাড়া আমরা যদি দেখি মুনাফা ভিত্তিকের ক্ষেত্রে 12.30%, 7.5 লাখ টাকার কম হলে, 7.5 লাখ টাকা বেশি হলে 12.25%, সামান্য ডেভিয়েশন রয়েছে। এছাড়া আমরা দেখছি যে ডাকঘর সঞ্চয়ে 12.30% এবং 12.25% একই রকম মুনাফা ভিত্তিক এবং ডাকঘরের ক্ষেত্রে, এবং বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে 12.40%, 7.5 লাখ টাকার নিচে এবং 7.5 লাখ টাকার বেশি 12.37%। এই যে জুন পর্যন্ত বলছিলাম যে এই সঞ্চয়পত্রগুলোর সুদহার কার্যকর থাকবে, যেখানে অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত শ্রেণীকে সমতা প্রদানে বিনিয়োগের পরামর্শ পরিবর্তন করা হয়েছে। সরকার বা রাষ্ট্রের ব্যয় বাড়বে, যেহেতু এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফা রাষ্ট্র দেবে, তাই রাষ্ট্রের ব্যয় কিছুটা বেড়ে যাবে, এটিও এখানে রয়েছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট এবং লেনদেন হয়েছে ৩৬৩,৬৮,০০,০০০ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৩,৮,০০,০০০ টাকা কম। আমরা সপ্তাহের শেষ দিনের লেনদেনের চিত্র দেখে নিতে চাই। আজকের দিনে আমরা দেখছিলাম যে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকার, সার্বিক সূচক ৮.৫৯ পয়েন্ট কমেছে, দাঁড়িয়েছে ৫,১৩৩.৯২ পয়েন্টে। বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে ১৯৬টি, দর বেড়েছে ১৪১টির এবং দর অপরিবর্তিত থেকেছে ৬২টির। চলতি সপ্তাহের ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ৬০ পয়েন্ট এবং মূলধন কমেছে ৩,০০০ কোটি টাকার বেশি। আমরা এই সপ্তাহের লেনদেনের বিস্তারিত দেখে নিতে চাই। আমরা দেখছি যে রোববার ৩৮ পয়েন্ট সূচক কমে, এরপরে ৪,১৮,৮ পয়েন্ট করে সূচক কমেছে বাকি 4 দিনেও। এর মধ্যে লেনদেন সর্বোচ্চ হয়েছিল বুধবারে ৪০৬,৭৬,০০,০০০ টাকার, কিন্তু ৫০০ কোটি টাকার নিচে লেনদেনের যেই ধারাবাহিকতা বা লেনদেনের ঘাটতি বা খরা বলতে পারি, সেখানে সেটি থেকেই যাচ্ছে, অর্থাৎ ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটি খুব একটা আশাব্যঞ্জক নয়, যেটি বাজার বিশ্লেষকরা বলে থাকেন। এবং সপ্তাহের শুরুতে আমরা দেখছি যে সার্বিক সূচক ছিল ৫,১৫৬ পয়েন্ট এবং সেটি সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫,১৩৩.৯২ পয়েন্টে। সপ্তাহ শুরুতে বাজার মূলধন ৬,৫৮,১৩০ কোটি টাকা ছিল, যেটি এখন ৬,৫৬,৯৪০ কোটি টাকায়। আমরা পুঁজিবাজারে গত বছরের শেষ কয়েক মাস এবং এই বছরের আজকে পর্যন্ত মোট ১২ দিন লেনদেন হয়েছে, এর মধ্যে 9 দিনে আমরা দেখেছি যে সূচকের পতন ছিল, মাত্র 3 দিনে সূচকের উত্থান দেখা গেছে এবং লেনদেন খুব একটা ভালো নয়। এই এসব নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি যেই সঞ্চয় স্কিম নতুন করে সুদ হার বাড়ানো হলো, এর ফলে বাজারে বিনিয়োগকারীরা সেখানে আসলে স্থানান্তর হওয়ার একটা মনোভাব তৈরি হতে পারে কিনা, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি, উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাষ্য সাহায্যে। প্রথমেই জানতে চাচ্ছিলাম যে বাজারে যেই লেনদেন খরা চলছে, সেটি আসলে কি কি কারণে? বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতি, নাকি সংস্কার প্রক্রিয়ার কারণে কিছুটা হলেও বাজারে মন্থরতা চলে এসেছে? আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে সঞ্চয়পত্র স্কিমে সুদ হার বাড়ানো হলো, এছাড়াও বিভিন্ন জায়গায় আসলে সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও লাভের বিষয়টি আসছে, সেক্ষেত্রে আসলে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহিত হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যেটা প্রথমত বলবো যে এই যে বাজারের যে খরা চলছে আপনি বলছেন, আমি ঠিক এটাকে খরা বলি না, আমি বলবো যে এটাকে অকাল চলছে। কারণ মার্কেটের অবস্থা শুধুমাত্র খাদের কিনারে যায়নি, একদম খাদের লোয়েস্ট পয়েন্ট যেটা গভীরে এটা পতিত হয়েছে। এবং এই যে পতিত হয়েছে, এটাকে অনেকটা বলা যায় যে এটা পতিত করা হয়েছে। কারণ আপনি যদি দেখেন, যেটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, তারপরে যে পুঁজি বাজারে বিনিয়োগকারীরা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফিরে এসেছিল এবং ট্রেড ভলিউম যেটা কিন্তু ২,০০০ কোটি টাকার উপরে উঠে গেছিল, সেখান থেকে অনেকটা কিন্তু পুঁজি বাজারটাকে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বা বিভিন্ন পদক্ষেপ না নিয়ে দুটোর মাধ্যমেই বাজারকে কিন্তু এই একদম খাদের ভিতরে পতিত করা হয়েছে। এবং এর কারণ যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে বাজারে অংশীজনের মধ্যে আস্থাহীনতার অভাব এবং অংশীজনের বাজার ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণের অভাব। এবং এই অংশগ্রহণের অভাব যেটা হয়েছে, এটা কিন্তু পারস্পরিক অবিশ্বাসের জন্য হয়েছে এবং একলা চলো নীতির কারণে হয়েছে। দেখুন, আমি যেটা বলবো যে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হয় যে দেখেন, ব্যাংকিং সেক্টর ওই রকম করে কিন্তু বাজে অবস্থায় পতিত হয়েছে। তারপরেও একটা ভালো গভর্নেন্স থাকলে, একজন ভালো গভর্নর থাকলে আবার ব্যাংকিং ব্যবস্থা কিভাবে মানুষের আস্থায় ফিরে আসতে পারে, সেটা কিন্তু বর্তমান গভর্নর সাহেব দেখিয়েছেন বিভিন্ন পদক্ষেপ নিয়ে। কথিত আছে টাকা ছাপিয়ে
তারপর হচ্ছে গ্রাহকদের চাহিদা মেটানো হচ্ছে, যে কারণে গ্রাহকরা একদম আপনার ধ্বংস হওয়া ব্যাংকে আবার কিন্তু লেনদেন করতে ফিরে আসছে। তাই যদি হয়, রাষ্ট্রের অর্থ কষ্ট করে টাকা ছাপিয়ে লুটচিরিত ব্যাংকে যদি আবার আস্থা ফিরানো যায়, তাহলে পুঁজি বাজার দেখভালের জন্য যারা নিয়োজিত আছে তারা কেন যারা গভর্নমেন্ট আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এখানে কেন উঁচি জানতে পার্টিসিপেশন করাতে পারছে না? এটা বড় একটা প্রশ্ন থেকে যায়। আমি যেটা বলবো যে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হয় কি, আমরা অনেক সময় ভালো স্বর্ণকারকে দিয়ে কর্মকারের কাজ করাতে চাই। দেখুন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা স্বর্ণ যদি আকার পরিবর্তন করতে হয় তাকে আগুন দিয়ে গলাতে হয়। এখন কর্মকার যদি আবার একটা মাটির আকার পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু ওই কাদাকে পানি দিয়ে তারপরে নরম করে তারপর আকার পরিবর্তন করতে হয়। এখন যদি উল্টাটা করা হয়, যে মাটিটা যদি আগুন দিয়ে পোড়া হয় বা স্বর্ণটা যদি পানি দিয়ে গলানোর চেষ্টা করা হয়, তাহলে চেষ্টা হয়তো একের জায়গায় 20 গুণ করা যাবে, বাট কাজ কিন্তু হবে না। তো আমাদের এখানে দেখতে হবে এই কাজের জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রের অর্থ ব্যয় করে, তারা কি আপনার স্বর্ণকার কি স্বর্ণের কাজের জন্য ইনভলভ করা হয়েছে, না কর্মকারকে মাটির কাজের জন্য ইনভলভ করা হয়েছে, না একজনকে অন্য কাজের জন্য ইনভলভ করা হয়েছে? এখানে কিন্তু বড় একটা সন্দেহ থেকে যায়। কারণ দেখেন, এই বাজারে যে বাংলাদেশের অর্থনীতি খুব বাজে অবস্থা, এজন্য বাজারের খারাপ অবস্থা, এটা কিন্তু আমি বলবো না। আমি এটাও বলবো না যে আপনার মনে করেন ওই যে সঞ্চয়পত্রে অনেক পরিমাণ রিটার্ন বেড়ে গেছে দেখে বাজার থেকে আপনার তারল্যের ঘাটতি হয়েছে কারণ অন্য সেক্টরে চলে গেছে, তাও না, বা তারও খুব একটা আপনি বলতে চাচ্ছেন যে বাজারে যে অংশীজনদের একটি সম্মিলিত প্রচেষ্টা এবং সেখানে যে গভর্নেন্সের বিষয়টি, তত্ত্বাবধানের বিষয়টি বা নিয়ন্ত্রণকারী সংস্থার যে ভূমিকাগুলো, সেই জায়গাগুলোতে আসলে আরো নজরদারি করা দরকার। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে বাজার ব্যবস্থাপনার যে ঘাটতি, তার কারণেই পুঁজি বাজারের এই বেহাল দশা বলে তিনি বলছিলেন। হিলি স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানির কার্যক্রম, সবচেয়ে বেশি আমদানি হচ্ছে চাল। এ নিয়েও আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবে যে চালের যে ঊর্ধ্বমুখী বাজার, আমদানি বাড়ার ফলে সেখানে কিছুটা প্রভাব পড়লো কিনা, দাম কেমন? শাফিন, আমি শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি তো অবশ্যই স্বাভাবিক রয়েছে এবং এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি এখন চালটি আমদানি হচ্ছে এবং প্রতিদিন প্রায় 40 থেকে 50 ট্রাক ভারত থেকে চাল আমদানি হচ্ছে। এর মধ্যে রয়েছে রত্না, শম্পা কাটারি, স্বর্ণা 5 এবং 28 জাতের যে চাল রয়েছে সেটিকে 40-94 বলে আর কি। এখানকার যারা আমদানিকারক রয়েছে তারা কিন্তু এই নামটি বলেন, যে বিশেষ করে কয়েকটি জাতের চাল কিন্তু কি বন্দর দিয়ে আমদানি হচ্ছে। তবে আমদানি হওয়ার পরেও কিন্তু এই যে বন্দরের চাল আমদানি ব্যাপক পরিমাণ হচ্ছে, বাজারে যে প্রভাব সেটি কিন্তু পড়েনি। তবে সম্প্রতি ওএমএচ এর চাল যে খোলা বাজারে বিক্রি শুরু করেছে সরকার, যার প্রভাবে কিন্তু চালের দামে কিছুটা প্রভাব পড়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, যেটি ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন পাইকার আড়তগুলোতে যারা চাল কিনে থাকেন তারা কিন্তু চাল কেনাটা কমে দিয়েছেন, যার কারণে কিন্তু চালের দামটি কমেছে। কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা প্রকারভেদে কেজিতে চালের দাম কমেছে। আমি দামগুলো একটু আপনাকে বলি যে রত্না যে চালটি রয়েছে সেটি 59 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 55 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 40-94 যে চালটি রয়েছে সেটিও 56 থেকে 58 টাকা দরে বিক্রি হচ্ছে এবং শম্পা কাঠের যে চালটি রয়েছে সেটি 77 থেকে 71 টাকা কেজি দরে কয়েকদিন আগেও আমরা বিক্রি করতে দেখেছি। বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 68 থেকে 67 টাকা কেজি দরে। এছাড়াও শম্পা কাঠের যে চাল সেটি কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে ওএমএচ এর চাল খোলা বাজারে সরকার বিক্রি করবার ফলে ক্রেতার যে সংকট, সেখানে ক্রেতার সংকট তৈরি হয়েছে, যেহেতু সেটি কম মূল্যে আর কি বিক্রি হচ্ছে। তো সব মিলে সাফি নিয়েছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন চালের আমদানি বাড়ায় দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। 2 দিনের ব্যবধানে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া 1 মাসের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। গেল এক সপ্তাহ ধরে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেশ কয়েকবার ওঠানামা করেছে।
আমরা দেখেছি গেল সপ্তাহে এই বাজারে পাইকারিতে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছিল কেজি প্রতি 58 থেকে 60 টাকায়। সে পেঁয়াজ চলতি সপ্তাহের শুরুতে কমে বিক্রি হয়েছে 50 টাকায়। তবে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমদানি করা পেঁয়াজের দাম 3 টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। একই সাথে তার প্রভাবটি কিন্তু দেশীয় পেঁয়াজের বাজারে এসেও পড়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে 44 টাকা পর্যন্ত কেজি দরে। গুজব রটেছে, সেটি হলো যে সরকার আমদানি করা পেঁয়াজের উপর 4% কর আরোপ করছে, যদিও সেটির সত্যতা এখনও মেলেনি কিংবা সরকারি পর্যায় থেকেও নিশ্চিত করা হয়নি। এদিকে সয়াবিন তেলের বাজারও অনেকটা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি খাতুনগঞ্জের বাজারে। গেল এক মাসের ব্যবধানে কয়েক দফায় খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন 10 টাকা পর্যন্ত বেড়েছে এবং গত কয়েকদিনের ব্যবধানে 3 টাকা কেজিতে খোলা সয়াবিন দাম বেড়েছে এবং বিক্রি হচ্ছে 182 থেকে 183 টাকায়। সাম্প্রতিক সময়ে আমদানিকারক যারা আছেন বিশেষ করে মিল গেটে তারা সরবরাহ সংকট তৈরি করছেন। এর কারণেই মূলত বাজারে তার নেতিবাচক প্রভাবটি পড়ছে। এই অবস্থায় আসলে বাজার মনিটরিং করার পাশাপাশি আমদানিকারক পর্যায়ে আরও বেশি মনিটরিং কার্যক্রম জোরদার করা কথা বলছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ এবং সয়াবিন তেলের সবশেষ তথ্য। এ ছিল এই সপ্তাহের ভাগ শেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।